আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ এর দ্বিতীয় পর্ব। এতদিন পর্যন্ত জীবনের কোনো ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। লেখালেখিও চলছিল খেলার ছলে। কিছু কবিতা লেখা ও ছোট কবিতা পত্রিকা চালানো নিয়ে মেতেছিলাম, কিন্তু তা নিয়ে সারা জীবন কাটবে কিনা ভেবে দেখিনি। আইওয়াতে ফাঁকা ঘরে দিনের পর দিন নিজেকে প্রশ্ন করে আমার একটা উপলব্ধি হলো, টাকা পয়সা রোজগার, নিশ্চিন্ত জীবিকা, আরামের উপকরণ, ভালো ভালো খাদ্য পানীয়, এই সব কিছুর চেয়েও বেশি আনন্দ পাই যখন মাথায় ঘাম ছুটিয়ে কিছু লেখালেখি করি। তা যতই অকিঞ্চিতকর হোক, আমার কাছে তার মূল্য অনেক। ২-৪ লাইন কবিতা লেখার সময় যে রোমাঞ্চ হয়, নারীর সঙ্গের চেয়েও তা কম রোমহর্ষক নয়। আমার ইংরেজি ভাষার দক্ষতা নেই, লিখি শুধু বাংলায়। আর বাংলায় লিখে যেতে হলেই এই পরবাস ভূমি ছেড়ে আমাকে বাংলা ভাষাভাষীদের মধ্যেই ফিরে যেতে হবে। জানি দেশে ফিরলে সহজে জীবিকা জুটবে না, কবিতা লিখলে পেটের খিদে থেমে থাকবে না। তবু একটাই যখন জীবন, তখন ঝুঁকি নিয়েও তো আনন্দের সন্ধান করাই উচিত। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের চাকরি কিংবা মাস্টারি জুটিয়ে এদেশে বাড়ি গাড়ি বানালেও তো আমি সে আনন্দ পাবো না। আমাকে ফিরতেই হবে। একজন বড় বিজ্ঞানী কিংবা চিকিৎসক দেশে ফিরে গেলে দেশের অনেক উপকার করতে পারবেন। আমার দ্বারা সেরকম কিছুই হবে না। আমার সংকল্প আমার একান্তই ব্যক্তিগত। তবু ফেরার ব্যাপারে আমার একটা দ্বিধা এসে গেল অন্য দিক দিয়ে। আইওয়া সিটি একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছোট শহর। এখানে লোকজনের সঙ্গে মেলামেশার জন্য বিশেষ কোনো উদ্যোগ নিতে হয় না। ইউরোপীয়দের মতো আমেরিকানরা ফর্মাল নয়। একেবারে কেউ পাশে বসলে নিজে থেকে কথা বলতে শুরু করে। ওদের সামাজিকতার আরেকটা সুন্দর দিক আছে। পথে ঘাটে যে কোনো লোকের সঙ্গে চোখাচোখি হলেই কেউ মুখ ফিরিয়ে নেয় না। সেটা অভদ্রতা, বরং হাসি মুখে বলে হাই, অর্থাৎ এই যে। প্রথম প্রথম হকচকিয়ে গেলেও পরে আমার এটা বেশ ভালোই লাগতো। কলকাতার আলিয়স ফ্রাসেজের উচ্চবিত্ত সহপাঠিনীরা কেউ আমার সঙ্গে যেচে কথা না বললেও এখানকার রাইটার্স ওয়ার্কশপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজের থেকেই আলাপ করল, এবং কয়েকজনের সঙ্গে অল্পদিনের মধ্যেই আমার বেশ ভাব হয়ে গেল। লন্ডন যেমন পাবো, আমেরিকার ছোট শহরে তেমনই ট্যাভার্ন, সেখানে বসে প্রতি বিকেলে আড্ডা। কোনো একজনের বাড়িতে দল বেঁধে হানা দেওয়া হয় যখন তখন। আমার বাড়িতেও একদিন ৪-৫ জন যুবক যুবতী আড্ডা দিতে এলো। সবাই লেখক লেখিকা নয়, তাদের বন্ধু বান্ধবী, ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপকীয় ২-১ জন। লাইব্রেরি বই, সুতরাং কে রেখে গেছে তা বোঝার উপায় নেই। সেখানেই মূল ফরাসিতে মূলীয় একটি নাট্য সংগ্রহ। উল্টে পাল্টে দেখি, দাঁত ফোটাতে পারি না। ২ দিন বাদে সকালবেলায় একটি নারী কণ্ঠের টেলিফোন। তার নামটা ঠিক বুঝতে পারলাম না। সে বলল, গত পরশু আমার বন্ধু ডোরির সঙ্গে তোমার অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। তোমার মনে আছে কি? আমি কি তোমার বাড়িতে একটা বই ফেলে এসেছি? বইটা আমার বড্ড দরকার। এক্ষুনি তোমার বাড়ি গিয়ে বইটা নিয়ে আসতে পারি? আমি ৩ বার বললাম, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ইংরেজি ভাষা উচ্চারণ শুনে বোঝা যায় মেয়েটি আমেরিকান নয়। সেদিনের ৪-৫ জনের মধ্যে এই মেয়েটি কোনজন? একটু পরে যে এলো সে বেশ দীর্ঘাঙ্গিনী তরুণী। মাথা ভর্তি আলোকতলার মতন এলোমেলো সোনালি চুল, গায়ে একটা ভোরে সূর্যের মতন লাল রঙের সোয়েটার, সারা মুখে সুস্বাস্থ্যের ঝলমলানি, তার হাতে একগুচ্ছ শিশির ভেজা সাদা লিলি ফুল। এই মেয়েটি আগের দিন এক কোণে বসেছিল, বেশি কথা বলেনি, তাই এর নাম আমার মনে নেই। আমি দরজা খোলার পর সে বলল, হাই সুনীল, আমার নাম মার্গারেট ম্যাথিউ। সেদিন তোমার ঘরে কোনো ফুল দেখিনি, তাই তোমার জন্য ওই লিলি গুচ্ছ এনেছি। না না না, কিনিনি, আর্ট ডিপার্টমেন্টের বাগান থেকে চুরি করে এনেছি। তুমি বুঝি এইমাত্র ঘুম থেকে উঠলে? তোমার ঘরে সুন্দর কফির গন্ধ পাওয়া যাচ্ছে, বইটা দাও। আমি বইটা এনে জিজ্ঞেস করলাম, একটু বসে যাবে না? মার্গারেট বলল, আমাকে এক্ষুনি ক্লাসে ছুটতে হবে, এমন দারুণ রোদ উঠেছে, এরকম সকালে ক্লাস করে কোনো মানেই হয় না। কিন্তু ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে।
আর একদিন এসে ভারতীয় চা খেয়ে যাব। মেসি বকু। বইটা হাতে নিয়ে সে ঝড়ের মতন সিঁড়ি দিয়ে নামতে গিয়েও আবার উঠে এলো কয়েক ধাপ। সারলা মাখা মুখখানি উঁচু করে বলল, তুমি আমাকে শকুন্তলার কথা একটু বলবে একদিন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শকুন্তলা? কে শকুন্তলা? আমি তো কোনো শকুন্তলাকে চিনি না। মার্গারিট বলল, গিওম অ্যাপোলিয়নিয়ারের কবিতায় যে শকুন্তলার উল্লেখ আছে। তৎক্ষণাৎ আমি বুঝতে পারলাম এ নিশ্চয়ই দুধস্থ শকুন্তলার প্রসঙ্গ। অ্যাপোলিয়নিয়ারে সে কবিতা তো আমি পড়িনি। মার্গারিট আবার বলল, তুমি যদি আমাকে একদিন শকুন্তলার উপখ্যানটা বুঝিয়ে দাও, তাহলে তোমাকে আমি অনেক ফরাসি কবিতা পড়ে শোনাতে পারি। আইওয়া সিটি একটি ছোট জায়গা, একান্তই বিশ্ববিদ্যালয় নির্ভর। জনসংখ্যা তখন ছিল মাত্র ২৭,০০০। নামে শহর হলেও একটা বর্ধিষ্ণু গ্রাম বলা চলে। কাছাকাছি কলকারখানা কিছু নেই, কিন্তু রেল স্টেশন ও এয়ারপোর্ট আছে এবং অনেক ধরনের দোকানপাট, যেখানে বিশ্বের যাবতীয় দ্রব্যই পাওয়া যায়। একটা বইয়ের দোকান এত বড় যে রকম কলকাতা শহরেও একটিও নেই। নিউ ইয়র্ক কিংবা সান ফ্রান্সিসকোর মতন বড় শহরের বুদ্ধিজীবীরা আইওয়ার মতন অঞ্চলের নাম শুনলে অবজ্ঞায় ঠোঁট উল্টে বলে, মিডওয়েস্ট? ও তো চাষাভূষদের জায়গা, ওখানে আবার কোনো রকম সংস্কৃতি আছে নাকি? হ্যাঁ, পল অ্যাঙ্গেল একটা সাহিত্য কেন্দ্র খুলেছে বটে, কিন্তু ওই ধাঁধরা গোবিন্দপুরে কে যাবে? শেষ দিন পর্যন্ত আমার আশা এমনই অনিশ্চিত ছিল যে আমি আমার বন্ধু অ্যালেন গিন্সবার্গকেও কোনো খবর দিতে পারিনি। এখান থেকে তাকে একদিন ফোনে বললাম, আমার কণ্ঠস্বর চিনতে পেরেও সে বিশ্বাস করতে চায় না। বারবার বলতে লাগলো, এই যে অতি সুখকর চমক, সুখকর চমক। কিন্তু সুনীল, তুমি কলকাতার ছেলে, ওই গণ্ডগ্রামে কি টিকতে পারবে? শিগগিরই চলে এসো নিউ ইয়র্কে, আমার অ্যাপার্টমেন্টে তোমার থাকার জায়গা হয়ে যাবে। আমি তখনই যাইনি অবশ্য। কলকাতা থেকে ১৬,০০০ মাইল দূরে চলে এলেও মাঝখানে ইউরোপ আমেরিকার কোনো বড় শহর দেখার সৌভাগ্য আমার হয়নি। যেন একটা ঝড় ১.৫ দিনের মধ্যে আমাকে উড়িয়ে নিয়ে এসে ফেলেছে আমেরিকার শস্যক্ষেত্রের মাঝখানে। একদিক থেকে হয়তো সেটা ভালোই হয়েছে। অচেনা বড় শহরের হই হুল্লার মধ্যে নিজেকে মানিয়ে নিতে বেশ কয়েকদিন সময় লাগে। সেই তুলনায় আইওয়ার মতন শান্ত জায়গায় স্নায়ুগুলি স্নিগ্ধ হবার অবসর পায়। হলিউডের ছবিতে আমরা তখন আমেরিকা যে চিত্র দেখেছি তার সঙ্গে আইওয়ার কোনোই মিল নেই। এখানে কেউ মদ খেয়ে মাতলামি করে না, কথায় কথায় ছুরি বন্দুক বেরোয় না, একটি নারীকে নিয়ে দুজন পুরুষের টানাহেঁচড়া চলে না, যখন তখন স্বামী স্ত্রী ডিভোর্সও হয় না, বরং কোনো ডিভোর্সের ঘটনা ঘটলে তা নিয়ে রীতিমতন গুঞ্জন চলে। এখানকার মানুষ সর্বক্ষণ ছোটে না, রাট রেস প্রত্যক্ষ করা যায় না, বরং এখানে জীবন চলে ধীর ছন্দে। রাস্তায় ঘাটে অচেনা লোকও ডেকে আলাপ করে, দোকানদাররা রসিকতা করতে ভালোবাসে। এই শহরের আশেপাশের চাষারা বেশ বড়লোক, অনেকেরই নিজস্ব প্লেন আছে। স্থানীয় ফুটবল ম্যাচের দিনে স্টেডিয়ামের বাইরে সারি সারি প্লেন দাঁড়িয়ে থাকে। সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ কিছুদিন আগে এসেছিলেন আইওয়া রাজ্যে। দ্বিতীয় মহাযুদ্ধের পর সেই প্রথম সোভিয়েত ইউনিয়নের কোনো কর্ণধারের আমেরিকায় আগমন। আইওয়ার এক গ্রামে গমের ক্ষেতের পাশে দাঁড়িয়ে ক্রুশ্চেভ ভ্রু তুলে বলেছিলেন, চেকোস্লোভাকিয়ায় চাষারা আমাকে মিথ্যে কথা বলেছিল। ১ একর জমিতে এত ফসল সমাজতান্ত্রিক কোনো দেশেই ফলে না। আমাদের মতন গরিব দেশের মানুষদের আমেরিকার ফসল উৎপাদনের কারবার শুনে চোখ ছানাবড়া হয়ে যেত। এক এক বছর গমের উৎপাদন এত বেশি হতো যে কয়েকটি জাহাজে গমের বস্তা ভরে তা ডুবিয়ে দেওয়া হতো সমুদ্রে। না হলে গমের দাম খুব কমে যাবে, চাষিরা মার খাবে। পরে অবশ্য আমেরিকা তার কৃষিনীতি বদল করে। চাষের আগেই হিসেব করা হয় নিজের দেশে সারা বছর কতখানি গম প্রয়োজন, তাছাড়া পৃথিবীর কিছু কিছু দেশে দান খয়রাতি করা হবে কতটা, এবং আর কোন কোন দেশ কী পরিমাণ কিনতে পারবে, সেই অনুযায়ী চাষ। সোভিয়েত ইউনিয়ন প্রতি বছরই আমেরিকা থেকে গম কেনে। চাষের আগেই তাদের অর্ডার দিয়ে রাখতে হয়। অধিক ফসল যাতে না ফলে যায় সেজন্যই সরকার কোনো কোনো চাষিকে নির্দেশ দেয়, এবছর তুমি আর চাষ করো না, জমি এমনি ফেলে রেখো। চাষের বাবদ তোমার যা লাভ হতো সেই টাকাটা সরকার থেকেই দিয়ে দেওয়া হবে।
অর্থাৎ ফসল না ফলেও বাড়িতে আরাম চেয়ারে পায়ের ওপর পা দিয়ে বসে থেকে উপার্জন। আমেরিকা এক শ্রেণীর মানুষ বিশেষজ্ঞ, আর বেশিরভাগ মানুষই নানান বিষয়ে অজ্ঞ। আমাদের দেশে অশিক্ষিত গরিব চাষি হয়তো বাইরের পৃথিবীর বিশেষ খবর রাখে না, কিন্তু আমেরিকার মোটামুটি শিক্ষিত, প্লেন চালাতে জানা ধনী চাষিরাও যে নিজের দেশের বাইরে যে পৃথিবী, সেই সম্পর্ক প্রায় কিছুই জানে না। তা দেখে বেশ অবাক লাগে। আমাকে একজন চাষা জিজ্ঞেস করেছিল, তুমি ভারতীয় না পাকিস্তানি? আমি যখন বললাম আমি ভারতীয়, তখন সে জানতে চাইল পাকিস্তানটা ভারতের কোন দিকে। আমি যখন জানালাম যে পাকিস্তান ভারতের দুই দিকে, পশ্চিমে আছে পূবেও আছে, তা শুনে সে হো হো করে হাসতে লাগলো। তার ধারণা এটা আমার রসিকতা। এই সরল ভালো মানুষ চাষারা বিদেশিদের সম্পর্কে বেশ কৌতূহলী। বর্ণবিদ্বেষের ব্যাপারটা এই অঞ্চলে একেবারেই নেই বলা যায়। চাষিরা আমাদের মতন বহিরাগত লেখক শিল্পীদের প্রায়ই নেমন্তন্ন করে খাওয়াতে চায়। বেশ মজার অভিজ্ঞতা হয় আমাদের। গোবরের গন্ধ নেই, এ আবার কীরকম চাষির বাড়ি? না, গরু মোষের সঙ্গে চাষের সম্পর্ক এসব দেশ থেকে বহুদিন উঠে গেছে। কোনো কোনো বাড়ির ছেলেমেয়েরা একটা জ্যান্ত গরু দেখেনি কখনো, কারণ কোনো গরুই মাঠে চড়ে না। বাড়িগুলো দেখে মনে হয় ছবির বই দেখে বানানো। এরা খাওয়া দাওয়ায় ভালো, আর নানান রকম উদ্ভট প্রশ্ন করে। একজন জানতে চেয়েছিল তাজমহল নামে বস্তুটা জাপানে না ইজিপ্টে। কেউ কেউ কাচুমাচু মুখে বলে, আমি তোমাদের দেশ সম্পর্কে কিছুই জানি না, তোমাদের ভাষাও জানি না, কিন্তু তোমরা আমাদের ভাষা জানলে কি করে? নতুন পরিবেশের সঙ্গে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলেও মনের মধ্যে সবসময় এই প্রশ্নটা ঘোরে, আমি এখানে থাকবো কেন? যখন তখন চোখের সামনে ভেসে ওঠে কলকাতা। তার জন্য যে মন কেমন করে তা নয়, বরং কিছুটা অপরাধবোধ আমাকে কুরে কুরে খায়। কলকাতায় আমার আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধবের তুলনায় আমি যে এখানে আরামে জীবনযাপন করছি, সেটা কি স্বার্থপরতা নয়? যারা এদেশে উচ্চশিক্ষার জন্য আসে, কিংবা বিজ্ঞান চর্চার সুযোগ চায়, কিংবা বিশাল কোনো চাকরির উচ্চাকাঙ্ক্ষী, তাদের তবু থেকে যাওয়ার যুক্তি আছে। আমি বাংলা ভাষায় লেখালেখি করতে চাই, আমি কেন পড়ে থাকবো এমন একটা জায়গায় যেখানে সারাদিন একটি বাংলা কথাও শোনা যায় না? এখানে পশ্চিম বাংলা ও পূর্ব পাকিস্তানের বাঙালিদের সংখ্যা তখন 50-60 জন। তাদের মধ্যে মাত্র 2-3 জনের সঙ্গেই আমার আলাপ হয়েছিল। তারা সকলেই বিজ্ঞানের ছাত্র। সাহিত্যের সঙ্গে অনেকেরই কোনো সম্পর্ক নেই। 2-1টি শনিবার সন্ধ্যায় তাদের বাড়িতে নিমন্ত্রিত হয়ে দেখেছি। শুধু রান্নাবান্নার রেসিপি বিনিময়ে অর্ধেক সময় কেটে যায়। এছাড়া কে কোন বাড়ি কিনেছেন বা কিনবেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমি কোনো কোনো আলোচনাতে অংশগ্রহণ করতে পারি না। বাঙালি মেয়ে দেখেছি মাত্র একজনকে, তার নাম ভারতী মুখার্জি। সে ইংরেজি সাহিত্যের ছাত্রী। ভারতীয় অবশ্য বাংলা না জানা বাঙালি। কিছুদিনের মধ্যেই ক্লার্ক বেস নামে এক তরুণ ক্যানাডিয়ান লেখকের সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীকালে ভারতীয় উত্তর আমেরিকার লেখিকা হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করে। তার টাইগার্স ডটার নামে উপন্যাসটি বেশ সাড়া জাগিয়েছিল। ভারতী আর ক্লার্ক দুজনে মিলেও একটি বই লিখেছিল, ডেইজ অ্যান্ড নাইটস ইন ক্যালকাটা। সত্যজিৎ রায়ের ফিল্ম অরণ্যের দিনরাত্রি অনুকরণে এই নামকরণ। ক্লার্ক আর ভারতীর সঙ্গে আমি মাঝে মাঝে আড্ডা দিলেও অন্য বাঙালিদের এড়িয়ে চলতাম, কারণ দেখা হলেই তারা আমাকে উপদেশ দিতেন, তুমি শুধু শুধু সময় ও সুযোগ নষ্ট করছো কেন? তোমার তো পয়সা লাগবে না, বিশ্ববিদ্যালয় থেকে 2-1টা কোর্স করে নাও, ইংরেজি সাহিত্য, জার্নালিজম, ফটোগ্রাফি, মার্কেটিং, লাইব্রেরিয়ানশিপ, ম্যানেজমেন্ট, যা খুশি যে কোনো একটা কোর্স করলেই চাকরি বাকরির অনেক সুবিধে। তারা সহৃদয়ে আমার উন্নতির জন্য তারা বিনা স্বার্থে মাথা ঘামাতেন, কিন্তু ওসব কথা শুনলেই আমার পালাতে ইচ্ছে করত। ফর্মাল লেখাপড়া সম্পর্কে তখন আমার গভীর উপেক্ষা জন্মে গেছে। আমি আর ছাত্র শাস্তে রাজি নই। দেশে থাকতে আমি অনর্থক একটা MA পরীক্ষা দিয়েছিলাম, যদিও জানতাম ওই ডিগ্রি আমার কোনোদিনই কাজে লাগবে না, কারণ মাস্টারি কিংবা অধ্যাপনা করা আমার ধাতুতে নেই। আমার মা বলেছিলেন, তোর মামারা সবাই MA পাস, আর আমার ছেলেরা কেউ MA হবে না। কয়েক বছর পরে অবশ্য আমার অন্য ভাই বোনেরাও মাকে খুশি করেছে।
আমাদের রাইটার্স ওয়ার্কশপটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে যুক্ত। সেখানে হাজিরা দেবার কোনো বাধ্যবাধকতা নেই। নদীর ধারে ঘাসের উপর বিভিন্ন দেশের লেখক লেখিকারা যদি একসঙ্গে কিছুক্ষণ আড্ডা দেয়, সেটাও রাইটার্স ওয়ার্কশপ। পল অ্যাঙ্গেলের বাড়ি সন্ধেবেলা নেমন্তন্ন খেতে খেতে কেউ চেঁচিয়ে নিজের কবিতা পড়ে শোনালো, কেউ কেউ তর্ক বাঁধালো, সেই তো যথেষ্ট। পল অ্যাঙ্গেল আমায় বলেছিলেন, একজন লেখকের শ্রেষ্ঠ ওয়ার্কশপ অবশ্য তার নিজস্ব টেবিল। কোনো লেখা মাথায় আসুক বা না আসুক, সেই টেবিল প্রত্যেক দিন কয়েক ঘন্টা বসা উচিত। অন্য লেখক বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাওয়া কিংবা সারাদিন সম্পূর্ণ একা কাটাবার স্বাধীনতা আমার ছিল। এক একদিন আইওয়ায় নদীর ধার দিয়ে একা একা ঘুরে বেড়াই। এই শহরটি সুন্দর, পাশে পাশে ছোট ছোট টিলা, প্রচুর সবুজের সমারোহ। একমাত্র অসুন্দর এই নদীটি, বাগবাজারে খাল কিংবা টালির নালার চেয়েও একটু বেশি চওড়া। জলের রং নোংরা কালো। দূরে কোনো কোনো কারখানা পরিত্যক্ত গাদ বোধ হয় এই নদী দিয়ে প্রবাহিত হয়। তাই এই নদীতে কেউ স্নান করতে নামে না, এখানে কেউ মাছ ধরে না। তবু এই নদীটিকে সুন্দর করার কত রকম চেষ্টা। এই তো একরত্তি শহর, তাহলেও এখানে নদীর ওপর অন্তত গোটা 6 সেতু, প্রত্যেকটি ডিজাইন আলাদা, দুই তীরে নানা রকম ফুলের কেয়ারি। একদিন নদী প্রান্ত দিয়ে হাঁটতে হাঁটতে অন্য পাড়ে দেখলাম সেই ফরাসি মেয়েটিকে। একগাদা বইপত্র হাতে নিয়ে সে প্রায় দৌড়াচ্ছে। তার দৃষ্টি আকর্ষণ করার আগেই সে মিলিয়ে গেল। মেয়েটি আর আমার বাড়িতে এলো না তো? অ্যাপোলিয়নের কবিতায় শকুন্তলার উল্লেখ আছে। সে আমার কাছে শকুন্তলার কাহিনী শুনতে চেয়েছিল। ওর ঠিকানা বা ফোন নাম্বার আমি রাখিনি, কিন্তু ফরাসি বিভাগে পড়ায়, সেখানে গেলেই ওর খোঁজ পাওয়া যেতে পারে। কিন্তু নিজে থেকে গিয়ে তাকে ডাকতে খুব সংকোচ হয়। ডোরি ক্যাটস নামে আরেকটি মেয়ে ওর বান্ধবী। ডোরির সঙ্গে প্রথম দিন আমার বাড়িতেই এসেছিল। সে ডোরির সঙ্গে এর মধ্যে অনেকবার দেখা হয়েছে, কিন্তু তার কাছে লজ্জায় মুখ ফুটে মার্গারিটের কথা জিজ্ঞেস করতে পারিনি। মেয়েটি নিশ্চয়ই সেন্ট্রাল লাইব্রেরিতে আসে। এরপর 3-4 দিন আমি লাইব্রেরিতে অনেকক্ষণ সময় কাটাতে লাগলাম। এই বিশ্ববিদ্যালয় শহরে লাইব্রেরির ব্যবস্থা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। দরজা খুলে সকাল 7টায়, বন্ধ হয় রাত 2টোয়। চাঁদা লাগে না। এখান থেকে একসঙ্গে যত খুশি বই বাড়িতে নিয়ে যাওয়া যায়। যাদের গাড়ি আছে তারা একবারে 50-60খানা বই নিয়ে গিয়ে বাড়িতে সাজিয়ে রাখে। সেই বই অন্য কারোর প্রয়োজন হলে লাইব্রেরি কর্মী বাড়িতে টেলিফোন করে অনুরোধ জানাবে ফেরত দিয়ে যাবার জন্য। অনেক ভাষার বই আছে এখানে, বহু দেশের সংবাদপত্র। আমাদের টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এমনকি আনন্দবাজার পত্রিকা ফাইলও দেখেছি। রাত 1টায় কোনোদিন হয়তো একজন মাত্র বসে পড়াশোনা করছে, তার জন্য জেগে আছে 3-4 জন লাইব্রেরি কর্মী। কয়েকদিন এই লাইব্রেরিতে বসে কিছু কিছু পুরনো কাগজপত্র ঘাটাঘাটি করে কয়েকটি বিচিত্র তথ্যের সন্ধান পাই। এই ছোট্ট শহরে রবীন্দ্রনাথও এসেছিলেন একবার। কবিতা পড়তে করতে এসেছিলেন ডিলান টমাস। তিনি অবশ্য এমন একটা কীর্তি রেখে গেছেন যার কেউ ভাঙতে পারবে না। ট্রেন থেকে নামার সময় ডিলান টমাস আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তখন তিনি বন্ধ মাতাল। 3 দিন পরে সেই রকম মাতাল অবস্থাতেই তাকে আবার ট্রেনে তুলে দেওয়া হয়। তার অপূর্ব কণ্ঠের কবিতা পাঠ শোনার সৌভাগ্য এখানে কারোর ঘটেনি। আমরা যে রাইটার্স ওয়ার্কশপের সদস্য, এ বছর থেকেই সেখানে বিদেশি লেখক লেখিকাদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। এর আগে এই ওয়ার্কশপে যোগ দিতেন শুধু আমেরিকান কবি সাহিত্যিকরা। একেবারে গোড়ার দিকে এখানে এসেছিলেন প্রখ্যাত নাট্যকার টেনেসি উইলিয়ামস। একথা জেনে রোমাঞ্চ হয়, এর মধ্যে তিনি আর আসবেন না। একদিন সন্ধ্যাবেলা লাইব্রেরি থেকে বেরোচ্ছি, দেখি যে সিঁড়ি দিয়ে উঠে আসছে মাথা ভর্তি উস্কো খুস্কো সোনালি চুলওয়ালা সেই মেয়েটি। আমি বললাম, হাই। সেও হাই বলে আমাকে পাশ কাটিয়ে উঠে যাচ্ছিল। আমি আবার বললাম, তুমি আমার কাছে শকুন্তলার গল্প শুনতে এলে না? এবার সে থমকে দাঁড়িয়ে মুখ ফেরালো। তারপর হাসি ছড়িয়ে বলল, তুমি তো আমাকে ডাকোনি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেদিন যে তুমি বললে তুমি ভারতীয় চা খেতে আর গল্প শুনতে আসবে। মার্গারিট বলল, হ্যাঁ, কিন্তু তারপর তুমি আমাকে নেমন্তন্ন করবে না? আমি নিজে থেকে তোমার বাড়িতে 2বার গেছি, তারপরেও কি আবার সেদে সেদে যাব?
একে আমার নিমন্ত্রণ জানানো উচিত ছিল। তা তো ঠিকই, সে কথাটা আমার মাথাতেই আসেনি। বাঙালার কাকে বলে? আমি মিনমিন করে বললাম, তোমার ঠিকানা জানি না। সে বলল, এই লাইব্রেরি তো আমার ঠিকানা, ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট আমার ঠিকানা। আমি বললাম, সত্যি ভুল হয়ে গেছে। আমি কি এখন তোমাকে আমন্ত্রণ জানাতে পারি? আজ সন্ধেবেলা যদি তোমার সময় থাকে? মার্গারেট এবার খিলখিল করে হেসে বলল, তুমি এদেশের নিয়মকানুন কিছু শেখোনি? এখানে কোনো মেয়ের সঙ্গে একটা সন্ধে কাটাতে চাইলে অন্তত 4 দিন আগে আমন্ত্রণ জানাতে হয়, নইলে মেয়েটি অপমান বোধ করে। এই প্রথার কথা এখানে এসেছি শুনেছি বটে, কিন্তু সব দিক কি মনে থাকে? আমাদের কলকাতার আড্ডা ছিল একেবারেই নারী বর্জিত। সেই সময় কুমারী মেয়েদের সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকা দারুণ অপরাধ বলে গণ্য হতো। প্রেম টেম হতো গোপনে। প্রেম নয়, শুধু একসঙ্গে একটি সন্ধে কাটাবার জন্য কোনো বাঙালি মেয়েকে প্রস্তাব দাঁড়ানো ছিল অকল্পনীয়। আমি বললাম, ঠিক আছে, আজ তো মঙ্গলবার, তুমি এই শুক্রবার আসতে পারবে? মার্গারিট সিঁড়ি দিয়ে নেমে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, এখানকার অন্য মেয়েদের বেলায় এ ভুল আর করো না, কিন্তু আমি এদেশের মেয়ে নই, কোনোদিন আমেরিকান হতেও চাই না। আজ সন্ধেবেলা লাইব্রেরিতে বসে পড়াশোনা করার চেয়ে তোমার সঙ্গে আড্ডা দিতে বেশি ইচ্ছে করছে। বেশ শীত পড়েছে, এবার যে কোনো দিন তুষারপাত শুরু হবে। আমার দেশের সোয়েটার ঠিক ঠান্ডা আটকানো যাচ্ছে না। মার্গারিট গায়ে দিয়ে আছে একটা পার্কা, মাথাটা আধা ঘোমটার মতন ঢাকা। নদীর ধার দিয়ে একটা সেতু পেরিয়ে আমরা হাঁটতে লাগলাম বাড়ির দিকে। মার্গারিট বেশ জোরে জোরে অ্যাপোলিয়নের কবিতাটা আবৃত্তি করতে লাগলো। আমি বললাম, মূল ফরাসি তো আমি বুঝবো না, ইংরেজি অনুবাদ করে শোনাও। মার্গারিট প্রায় ধমকের সুরে বলল, গিওম অ্যাপোলিয়নের লা সাজু দুমাল এইমে, একটা বিশ্ববিখ্যাত কবিতা, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কয়েকটি কবিতার মধ্যে একটা। সেই কবিতার রস কি ইংরেজির মতন একটা কেজো ভাষায় পাওয়া যায়? শব্দের ঝংকারই তো আসল। আমি তোমাকে একটু একটু ইংরেজি বুঝিয়ে দিচ্ছি। কবিতাটি বেশ দীর্ঘ, এর মধ্যে বহু রকম রেফারেন্স রয়েছে। শকুন্তলার উল্লেখ আছে একটি স্তবকে মাত্র একবার, আর ফরাসি ভাষায় শকুন্তলাকে বলে সাকুন্তাল। আসলে স্তবকটিতে দুর্মতের কথাই বলা হয়েছে, কারণ পুরো কবিতায় একটি ভগ্ন হৃদয় পুরুষের উক্তি। কিন্তু দুমস্তের মতো খাটোমটো শব্দ এড়িয়ে গিয়ে কবিতাকে বলেছেন শকুন্তলার স্বামী। লোপো রয়াল দ্য সাকুন্তল লা দ্য ভ্যাকোর দ্য রেজুই কাইল লা রাত্রুভা প্লুপাল। শুনতে শুনতে আমি ভাবছিলাম, অধিকাংশ ফরাসি পাঠক কি এই সাকুন্তালের অর্থ বুঝবে? মার্গারিট ফরাসি সাহিত্য নিয়ে পিএইচডি করছে, সে শুধু জানে এটা একটা ভারতীয় নাম। অন্তর্নিহিত বিরহ উপাখ্যানটি তারও অজানা। কবিতার সব পাঠক তো পিএইচডি করে না। একসময় জার্মানি কবি সম্রাট গোটে ক্যালিদাসের শকুন্তলা নাটকের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। সেই সুবাদে ইউরোপীয় কবিরা আশ্রম দুহিতার শকুন্তলার কথা জেনে থাকতে পারে, কিন্তু সাধারণ পাঠকদেরও অবহিত হবার কথা নয়। তবু অ্যাপোলিয়নের কেন এই স্তবকটি লিখেছিলেন তা বোঝা যায়। কবিরা মাঝে মাঝে পাঠকদের সঙ্গে একটা দুর্বদ্ধতার আড়াল সৃষ্টি করতে ভালোবাসেন, কিন্তু সেই আড়ালটিও শিল্প হয়ে ওঠা চাই। নীরের দেয়াল হলে সবটাই ব্যর্থ, বরং একটা রহস্যময় জবনিকা। পাঠক অনুমান করতে পারে ওপারে কিছু আছে, কিন্তু ছুঁতে পারে না। কবিরা এমনও আশা করে ভবিষ্যতের কোনো পাঠক বা পাঠিকা ঠিক বুঝে নেবে। সেই কবে মারা গেছেন অ্যাপোলিয়নের? প্রথম মহাযুদ্ধে তার মাথায় একটা গোলার টুকরো লেগেছিল। মস্ত বড় একটা ব্যান্ডেজ মাথায় বেঁধে তিনি দাপিয়ে বেড়াতেন প্যারিসের পথ। যুদ্ধ শেষ হবার আগেই তিনি চলে গেলেন। তার মৃত্যুর ৪৫ বছর পরে বহু দূরের এক জায়গায় তার এই কবিতা এক যুবতী পাঠ করে শোনাচ্ছে শকুন্তলা দেশের একজন মানুষকে। আমার অ্যাপার্টমেন্টে পৌঁছে মার্গারিট বলল, এবার শকুন্তলার কাহিনী শোনাও। আমি বললাম, আগে চাটা বানাই, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। মার্গারিট বলল, না না, ওসব কিছু চাই না, আমি শকুন্তলার জীবনে কথা জানতে চাই। আমি কালিদাসের নাটকের আখ্যান শুরু করলাম বটে, কিন্তু একটানা বলে যাওয়া খুব মুশকিল হয়ে পড়ল। মার্গারেট যেমন ছটফটে তেমন কোমল। আমি যখন বললাম যে শকুন্তলার মা মেনকা
ওই মেয়ের জন্ম দেবার পরেই তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। একটি পাখি, অর্থাৎ শকুন্ত, ডানা মেলে ওর মুখের উপর পড়া রোদ্দ আড়াল করে। তখন মার্গারিট সজল চোখে জিজ্ঞেস করে, কেন কেন ওইটুকু বাচ্চা ফেলে রেখে গেল কেন? কোনো মাকে এত নিষ্ঠুর হতে পারে? আশ্রম ছেড়ে শকুন্তলার প্রতি গৃহে যাত্রার দৃশ্যে সে ফোপাতে থাকে। রাজসভায় দুমস্ত যখন কটু ভাষায় শকুন্তলাকে প্রত্যাখ্যান করে, তখন মার্গারিট চোখের জলে ভাসতে ভাসতে বলে, থামো থামো, মেয়েটি এবার আত্মঘাতিনী হবে নাকি? ওহ না না। সমস্ত কাহিনীটি শোনার পর মার্গারিট কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। আমি একটা সিগারেট ধরালাম। মার্গারিট চোখের জল মুছে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বলল, এর আগে আমি কোনো ভারতীয় লেখককে দেখিনি। ভারত শব্দটা শুনলেই আমি যেন ২-৩ হাজার বছর আগেকার অতীত ইতিহাস দেখতে পাই। এখানকার ২-৩টে ভারতীয় ছাত্রের সঙ্গে আমার সামান্য আলাপ হয়েছিল, কিন্তু তারা কেউ কবি নয়, সাহিত্যের ধার ধারে না। যারা কবিতা ভালোবাসে না তাদের সঙ্গে আমার একটুও মিশতে ইচ্ছে করে না। একটু থেমে ফিক করে লাজুকভাবে হেসে বলল, তোমাকে এবার একটা সত্যি কথা জানাবো। প্রথম দিন তোমার এখানে আমার বইটা আমি ইচ্ছে করে ফেলে গিয়েছিলাম, যাতে ওই ছুতোয় তোমার এখানে আবার আসতে পারি। আমি বললাম, তাহলে আমিও একটা সত্যি কথা বলি। তুমি নিশ্চয়ই ভেবেছ আজ লাইব্রেরির সিঁড়িতে তোমার সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে। আসলে গত ৪-৫ দিন ধরে আমি লাইব্রেরির সামনে ঘোরাঘুরি করছি, যদি তোমার দেখা পেয়ে যাই এই জন্যে। এরপর দুজনেই হাসতে লাগলাম একসঙ্গে। ফরাসি দেশের পোয়াতিয়া অঞ্চলের একটি গ্রামের নাম লোদা। সে গ্রামের মেয়ে মার্গারেট ম্যাথিউ। আমিও পূর্ব বাংলার ফরিদপুরের মাইজপাড়া গ্রামের ছেলে। আমাদের দেখা হয়ে গেল সুদূর মধ্য আমেরিকার এক ক্ষুদ্র শহরে। এ এক বিচিত্র যোগাযোগ। লুদা গ্রামের স্কুলে লেখাপড়া শেষ করে মার্গারেট তার বান্ধবী এলেন এর সঙ্গে চলে এলো প্যারিসে। অ্যালেন এর নামের বানান অবশ্য হেলেন। কোনো এক অজ্ঞাত কারণে ফরাসিরা কিছুতেই এই অক্ষরটা উচ্চারণ করতে চায় না, অথচ আর অক্ষরটার উচ্চারণ করার সময় তার মধ্যে খানিকটা হ মিশিয়ে দেয়। দুই বান্ধবী প্যারিসে বিশ্ববিদ্যালয়ে ফরাসি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিল। এর মধ্যে এলেন এক গ্রিক যুবকের প্রেমে পড়ে গিয়ে বিয়ে করে ফেলল, আর মার্গারিট পোস্ট ডক্টরেট করতে চলে এলো আমেরিকায়। ফরাসি সাহিত্য নিয়ে গবেষণা করার জন্য খোদ ফরাসি দেশ ছেড়ে আমেরিকায় আসাটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমেরিকাতে পড়াশোনা চালিয়ে যেতে যেতে অর্থ উপার্জনের সুযোগ সবচেয়ে বেশি। নানান রকম অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়। মার্গারিট এখানে রিসার্চ স্কলার আর আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসের অধ্যাপিকা। আমেরিকার সব বিশ্ববিদ্যালয়ে ফরাসি ও স্প্যানিশ ভাষার আলাদা বিভাগ আছে। আইওয়ার ফরাসি বিভাগে যিনি প্রধান, যেই মসিও অ্যাসপেল একজন বিশিষ্ট পণ্ডিত, তিনিও ফরাসি দেশ ছেড়ে এখানে চাকরি নিয়ে এসেছেন। তার কারণ এখানে মাইনে অনেক বেশি। আমি ফরাসি ভাষা জানি না, ফরাসি সাহিত্য সম্পর্কে জ্ঞানও যৎসামান্য, আর মার্গারিট বাংলা সাহিত্য সম্পর্কে একেবারেই অজ্ঞ। রবীন্দ্রনাথের নামটা শুধু জানে, তার কোনো লেখাই পড়েনি। তবু আমাদের বন্ধুত্ব হয়ে গেল। আরও অনেক ব্যাপারে আমাদের প্রচণ্ড অমিল। মার্গারিট গোড়া এক ক্যাথলিক পরিবারের সন্তান। তার অন্য ২ বোন মঠের সন্ন্যাসিনী হয়েছে। এমন পরিবার থেকে বেরিয়ে এসে সে যে লেখাপড়া চর্চা করছে, সেটাই আশ্চর্য ব্যাপার। অবশ্য তার মা বাবা ও ধর্মের প্রতি টান রয়ে গেছে যথেষ্ট। সে প্রতি রবিবার গির্জায় যায়, মন বেশি উতলা হলে অন্য দিনেও যায়, এবং মুসলমানদের রোজা রাখার মতন সেও লেন্তের সময় সারাদিন উপোস করে থাকে। আর আমি পৈতে ছাড়া গরু খাওয়া বামুন, ভগবান নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। যে কোনো ধর্মীয় আচার আচরণ ও বিধিনিষেধ আমার কাছে হাস্যকর মনে হয়। আমার ধর্ম যে কোনো ধর্মীয় আচার আচরণ বিধিনিষেধের আমার যুক্তি। মানুষের ধর্ম মানবতাবাদ, নিতান্ত আত্মরক্ষার কারণে ছাড়া অন্য কোনো মানুষকে আঘাত করা উচিত নয়। এটাই আমার একমাত্র পালনীয় নীতি। আমি এখন অনেক সহনশীল হয়েছি, অন্যের ব্যাপারে বিশেষ মন্তব্য করি না, কিন্তু সেই বয়সে উগ্র নাস্তিকতায় যে কোনো কারোর ধর্মীয় বাড়াবাড়ি দেখলে উপহাস করতে ছাড়তাম না। মার্গারিটকেও বিদ্রূপ করেছি অনেকবার। মার্গারিট শান্তভাবে বলতো, তুমি যত চাও নাস্তিক হতে পারো, আমার একার বিশ্বাসী দুজনের সমান। চার্চে গিয়ে আমি তোমার নামেও প্রার্থনা করব। ওইটুকু শহর আইওয়া, সেখানেও নানান ডিনোমেনশিয়ার বিশেষ কয়েকটি চার্চ।
প্রতি রবিবার সকালে প্রত্যেকটিতে বেশ ভিড় হয়। তখন বলা হতো যে আমেরিকানরা নিয়মিত গির্জায় যায়, কিন্তু আসলে ধর্মপরায়ণ নয়, আর ইংরেজরা গির্জায় যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধর্ম মানে। আমার বাড়ির কাছেই ছিল একটা গ্রিক অর্থোডক্স চার্চ। তার সুমধুর ঘণ্টা ধ্বনি আমি ঘরে বসে বসে উপভোগ করি, আর মাঝে মাঝে সন্ধেবেলা সেই গির্জার উদ্যান থেকে ফুল চুরি করে আনি। ফুল চুরির ব্যাপারে মার্গারেটেরও কোনো গ্লানিবোধ ছিল না। কিছুদিন পরে অবশ্য ফুল বিষয়ে আমার মত পাল্টে যায়। শুধু গির্জায় বাগান থেকেই নয়, যে কোনো গাছ থেকে ফুল ছিঁড়তে আমার খারাপ লাগে। মনে হয় ঘরের মধ্যে ফুলদানিতে সাজিয়ে রাখার বদলে গাছের ফুল গাছেই মানায়। এই বিষয়ে বার্নার্ড শয়ের একটি উক্তি আমার মনে খুব দাগ কেটেছিল। শ বলেছিলেন, আমি ছোট ছেলে মেয়েদেরও খুব ভালোবাসি, তা বলে তাদের মুন্ডু কেটে ঘরে সাজিয়ে রাখি না। 64 সাল থেকে আর কখনো ফুল ছাড়িনি। এখন কোনো বিখ্যাত ব্যক্তির মৃতদেহে ফুলের মালার স্তূপ দেখলে বিরক্তিতে আমার গা জ্বলে যায়। মার্গারেট বার্নার্ড শকে মোটেই বড় লেখক মনে করত না, সেজন্য সেই উক্তিটা গ্রাহ্য করেনি। সে তবু ফুল নিয়ে আসতো মাঝে মাঝে। মার্গারেট সব বিষয়ে উগ্র ফরাসি, ব্রিটিশদের কোনো কিছুই ভালো দেখত না সে। ইংরেজরা আবার ছবি আঁকতে জানে নাকি? কনস্টেবল আর টার্নার ছাড়া ওদের আর গর্ব করার মতন কোনো পেইন্টার আছে? ওরা বেনের জাত, গান বাজনা কিচ্ছু জানে না। একটাও বড় কোনো কম্পোজার আছে ওদের দেশে? আর সাহিত্য, বিশ্বের বাজারে ওরা অনেক বই বিক্রি করে বটে, কিন্তু ফরাসি সাহিত্যের রথী মহারথীদের তুলনায় ওদের কে আছে? একই শেক্সপিয়রকে নিয়ে 400 বছর ধরে মাতামাতি করছে। আমাদের রাসিনও কম বড় নাট্যকার নন। তুমি যদি পড়ো তাহলে বুঝবে। কবিতা নিয়ে কত আন্দোলন হয়েছে ফরাসি দেশে, সেই তুলনায় ইংরেজরা কি করেছে? ইংরেজ ফরাসিদের লড়াই বেশ কয়েক শতাব্দীর ঘটনা। মার্গারেটের সঙ্গে আমার তর্ক করার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমি ইংরেজদের ধামা ধরা নই। ইংরেজদের নিন্দে করার সময় মার্গারেটের চোখ মুখ জলজল করে, কথা বলতে বলতে উঠে দাঁড়ায়, ছটফট করে। তা দেখে আমি হাসি খুব। একদিন মার্গারেট জিজ্ঞেস করলো, তুমি আমার আগে আর কোনো ফরাসি মেয়ের সঙ্গে কথা বলেছ? আমি ওকে কলকাতায় আলিয়াস ফ্রাসিজের এক তরুণী শিক্ষয়িত্রীদের গল্প বলি। তাছাড়া কলকাতায় তখনও একটা আন্তর্জাতিক শহর, বহু বিদেশিরা আসতো। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম ছিল কলেজ স্ট্রিট কফি হাউস। দেওয়ালে কি সুন্দর ফ্রেস্কো ছিল তখন! একবার 3টি ফরাসি মেয়ে আমাদের টেবিলে বসে গল্প করে গিয়েছিল সারা সন্ধে। অনেক ছেলেবেলায় আমি অনেকবার চন্দননগরে গিয়েছিলাম। তখনও ওই শহরটা ছিল ফরাসি কলোনি। খাঁটি ফরাসিদের বেশ কয়েকটি দোকান ছিল। এক দিদিমার বয়সী ফরাসি মহিলা দোকানদারনি আমার গাল টিপে দিয়েছিলেন। চন্দননগরের নাম শুনে মার্গারেট উত্তেজিত হয়ে বলল, উই উই, স্যান্দারনগর স্যান্দারনগর, সেটা বুঝি কলকাতার কাছেই? ইস সুনীল, 200 বছর আগে ফরাসিরা যদি বুদ্ধি করে ইন্ডিয়াটা জিতে নিত ইংরেজদের কাছ থেকে, তাহলে তোমরা ওই বিচ্ছিরি ইংরেজি কালচারের বদলে কত উন্নত একটা কালচারে ঘনিষ্ঠ হতে। আমি চোখ পাকিয়ে বললাম, এই, তোমরাও বুঝি কলোনিয়াল মেন্টালিটি আছে? তুমি আমার কাছে মেম সাহেব হতে চাও? মার্গারেট একটু লজ্জা পেয়ে বলল, তা নয় তা নয়, আমি যে কোনো জাতির উপরেই অন্য জাতের আধিপত্য ঘেন্না করি, কিন্তু সেই সময় 200 বছর আগে ইউরোপীয় লুঠেরাদা সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা তো ভারতবর্ষে ছিল না। কেউ না কেউ ওই দেশটা জয় করেই নিত। সেজন্যই বলছি, ইংরেজদের বদলে ফরাসিরা হতো নিতে পারত। চন্দননগরে আমাদের সেনাপতি দুপ্লে, তিনি বড় বীর ছিলেন। ইচ্ছে করলে ক্লাইভকে ছাতো করে দিতে পারতেন, কিন্তু তখন প্যারিসে নানা রকম বিশৃঙ্খলা চলছে। মেইনল্যান্ড থেকে দুপ্লেকে কোনো সাহায্যই পাঠানো হলো না। কি দুর্ভাগ্য! আমি বললাম, নেপোলিয়নেরও তো ভারত জয় করা খুব ইচ্ছে ছিল। মার্গারেট বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। জানো, বাচ্চা বয়সে বোনাপার্ট যখন ক্যাডেট কলেজের ছাত্র, তখন থেকে ভারত সম্পর্কে তার আগ্রহ ছিল। ভারত নিয়ে পড়াশোনা করেছিলেন। তোমাদের ব্রাহ্মণদের মধ্যে কত রকম জাতপাতের ভেদ, তাও তিনি জানতেন। আমি বললাম, নেপোলিয়ন যখন ইজিপ্ট অভিযানে গিয়েছিলেন তখন তো উনি কোরআনও পাঠ করেছিলেন জাহাজে বসে। সেখানকার মুসলমানদের মন জয় করবার জন্য তিনি যখন তখন কোরআন থেকে উদ্ধৃতি দিতেন নিজের সুবিধে মতন।
ইজিপ্টে গিয়ে উনি একটা নতুন নামও নিয়েছিলেন না, সুলতান এল কবির। মার্গারেট অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এটাও জানো? কি করে জানলে? আমি বললাম, এমিল লুই ওয়েগের লেখা নেপোলিয়নের জীবনী পড়লেই জানা যায়। সেই বই কে না পড়েছে? মার্গারেট বলল, ফরাসি বিপ্লবের সময় তো চার্চের অধিকার নষ্ট করে দেওয়া হয়েছিল। বড় বড় নেতারা সবাই নাস্তিক হয়ে পড়েছিলেন, তোমার মতন। ফরাসি দেশে তখন কোনো ধর্ম ছিল না। নেপোলিয়ন ইজিপ্টে গিয়ে সেটা কাজে লাগিয়েছিলেন। খ্রিস্টান বিদ্বেষী মুসলমানদের কাছে গিয়ে বললেন, দেখো, ইসলামের সঙ্গে আমাদের বিশেষ তফাৎ নেই। বাইবেলের মতন কোরআনের বাণীও আমরা মেনে নিতে পারি। তবে উনি ইজিপ্টে যাবার সময় ঠিক করে নিয়েছিলেন ওই জায়গাটাকে কেন্দ্র করে প্রাচ্যের দিকে এগোবেন। আসলে নেপোলিয়ন তো ভূমধ্য সাগরের দ্বীপ কর্সিকার লোক, সুতরাং তাকে হাফ ওরিয়েন্টাল বলতে পারো। ভারত ছিল ওর অবসেশন। উনি ঠিক করেছিলেন ইজিপ্টে 15,000 সৈন্য রেখে আর 30,000 সৈন্য নিয়ে আলেকজান্ডারের মতন পারস্যের ভেতর দিয়ে ভারতে পৌঁছাবেন। এই জন্য বুদ্ধি করে তিনি পারস্যের শাহের সঙ্গে যুদ্ধ না করে তার দেশের উপর দিয়ে শুধু গমনাগমনের অধিকার চেয়েছিলেন। সকলের প্রধান শত্রু ইংরেজ, সুতরাং নেপোলিয়ন চেয়েছিলেন একটা ইংরেজ বিরোধী সম্মিলিত শক্তি গড়ে তুলতে। আমি বললাম, নেপোলিয়ন আমাদের টিপু সুলতানকেও চিঠি লিখেছিলেন জানি। মার্গারিট হাততালি দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, টিপু টিপু সাহেব। বেশ কিছুক্ষণ ধরে উচ্ছ্বসিতভাবেও নেপোলিয়ন সম্পর্কে কথা বলে যাচ্ছিল মার্গারিট। বেশ কিছুক্ষণ পর আমি তাকে একসময় খানিকটা রূঢ়ভাবে থামিয়ে দিই। অনেক রমা ইতিহাসে ফিল্মে নেপোলিয়নকে একটি রোমান্টিক চরিত্রে বানানো হয়েছে। মেরি ওয়ালিওস্কা নামে একটা হলিউডের ছবিতে চার্লস বয়ার অপূর্ব অভিনয় করে নেপোলিয়নকে এক ট্রাজিক স্বপ্নদ্রষ্টা হিসেবে ফুটিয়ে তুলেছিলেন। তবু আমি কোনো কালে নেপোলিয়নের ভক্ত নই। ইতিহাসের এই সব বিখ্যাত চরিত্রগুলি তো আসলে বিখ্যাত খুনি। নেপোলিয়নও এক রক্তলোলুপ উচ্চাকাঙ্ক্ষী স্বৈরাচারী ছাড়া আর কি। হিটলারের সঙ্গে তার তফাৎ অতি সামান্য। আমি মার্গারিটকে জিজ্ঞেস করলাম, তোমরা ফরাসিরা বুঝি নেপোলিয়নকে এখনো খুব ভক্তি শ্রদ্ধা করো? একটু থতমত খেয়ে মার্গারিট বলল, না, আমরা, অন্তত আমি, ভালোবাসি বোনাপার্টকে। যে বোনাপার্ট ছিলেন সেনাপতি ও কনসাল, যিনি ফরাসি দেশে প্রথম আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা করেছিলেন, যিনি দর্শন কাব্য সাহিত্য শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু যেদিন থেকে তিনি শুধু নেপোলিয়ন হলেন, সেদিন থেকে তাকে আর পছন্দ করতে পারি না। আমি বললাম, অর্থাৎ যেদিন থেকে তিনি সম্রাট হলেন? পোপের সামনে নেপোলিয়ন রাজমুকুটটা নিজেই নিজের মাথায় পরে নিয়েছিলেন বটে, কিন্তু সেই মুকুটটা তার দিকে কে এগিয়ে দিয়েছিল? তোমরা ফরাসিরা দাওনি? তার নামে নতুন যে মুদ্রা বেরোয়, তাতে প্রজাতন্ত্রের সংবিধান সম্মত সম্রাট লেখা ছিল না? সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ত্ব, প্রজাতন্ত্রের আবার সম্রাট? মার্গারেট হাসতে হাসতে বলল, ওটা উনি নিজেই লিখিয়েছিলেন। আসলে উনি বরাবরই ছিলেন ছেলে মানুষ। জানো, করোনেশনের সময় উনি ওর ভাই জোসেফকে ফিসফিস করে বলেছিলেন, ইস, আজ যদি বাবা বেঁচে থাকতেন, বাবা যদি আমাকে এই মুকুট পরা অবস্থায় দেখতেন। মার্গারেট যাই বলুক, যে নেপোলিয়ন ফরাসি জাতটাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মানুষটি সম্পর্কে ফরাসিদের এখনও বেশ দুর্বলতা আছে মনে হয়। হিটলারও তো এই একই স্বপ্ন দেখিয়ে জার্মান জাতটাকে চুপ করিয়ে রেখেছিলেন। দেশপ্রেম অতি অন্ধ কুসংস্কার। মার্গারিট আমেরিকানদের খুব বিরোধী, যখন তখন মার্কিনীদের চুটিয়ে নিন্দে করে। ফরাসিদের তুলনায় আমেরিকানরা যে কোনো ব্যাপারেই নখের যোগ্যও নয়। আমরা দুজনেই আমেরিকানদের পয়সা খাচ্ছিয়ে যাচ্ছি, আবার সেই দেশ থেকেই তাদের নিন্দে করছি ঘরের মধ্যে বসে। অবশ্য আমেরিকানদের নিন্দে ঘরের মধ্যে গোপনে করার দরকার হয় না, প্রকাশ্যে যা খুশি বলা যায়। আমেরিকান ছেলেমেয়েরা সেই সব শুনে কাঁধ ঝাঁকিয়ে বলে, ইটস এ ফ্রি কান্ট্রি। শুধু মার্গারেট নয়, সেই 60-এর দশক পর্যন্ত অধিকাংশ ফরাসি ছিল উগ্র আমেরিকান বিদ্বেষী। তার একটা সহজবোধ্য কারণও আছে। দ্বিতীয় মহাযুদ্ধের স্মৃতি তখনও দগদগে হয়ে আছে। অধিকাংশ গল্প উপন্যাস ফিল্ম নাটকে যুদ্ধের পটভূমিকায়। স্বাভাবিক কারণেই হলিউডের ফিল্মগুলিতে আমেরিকানদের শৌর্য বিজয়ী বড় করে দেখানো হয়।
যেমন সোভিয়েত ফিল্মগুলোতে থাকে শুধু সোভিয়েত বাহিনীর বিজয় অভিযান। দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় শুরুতেই জার্মানি থাপ্পড় খেয়ে ফ্রান্স ধরাশয়ী হয়েছিল। বেশ কয়েকটা বছর ফ্রান্সের ঘাড়ের উপর চেপে বসেছিল নাৎসি বাহিনী। এইরকম সময় যা হয়, কিছু ফরাসি জার্মানদের পা চেটেছে। সেনাপতি দ্য গল পালিয়ে গিয়ে ইংল্যান্ডে বসে গঠন করেছেন প্রবাসী সরকার। আর দুঃসাহসী দেশপ্রেমিক ফরাসিরা দেশের মধ্য থেকে গোপনে গোপনে চালিয়েছে রেজিস্ট্যান্স মুভমেন্ট বা মুক্তিযুদ্ধ। কিন্তু ফরাসি দেশ জার্মানদের কবল থেকে প্রকৃতপক্ষে মুক্ত হয় নরমান্ডিতে মিত্রবাহিনী অবতরণের পর, যে মিত্রবাহিনীর নেতৃত্ব ছিল আমেরিকায়। বিজয়ীর গরিমা নিয়ে মার্কিন সৈন্যরা প্রবেশ করে প্যারিসে। এই জয় কাহিনী আমেরিকান গল্প উপন্যাস চলচ্চিত্রে ঢাকঢোল পিটিয়ে বারবার তো বলা হবেই। কিন্তু এজন্যে ফরাসিরা কি চিরকাল আমেরিকানদের কাছে কৃতজ্ঞ থাকবে? আন্তর্জাতিক সম্পর্ক কৃতজ্ঞতা অতি দুর্লভ বস্তু। কোনো বড় দেশ কোনো ছোট দেশে উপকার করলে অচিরেই সেই ছোট দেশটি বড় দেশের শত্রু হয়ে ওঠে। সামরিক শত্রুতা যেখানে সম্ভব নয়, সেখানে নিন্দে গালাগালির বন্যা বয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়ায়, বুলগেরিয়ায় ইত্যাদি দেশগুলোকে মুক্ত করলেও সেখানে খুব বেশি দিন জনপ্রিয় থাকেনি। আইওয়াতে আমি যে বাড়িতে থাকি সে বাড়িরই দোতলায় রয়েছে এক পলিশ লেখক। তার নাম ক্রিন্তোফো জার্জেস্কি। বয়স 35-36 হবে, কিন্তু মাথার চুল ধবধবে সাদা। সেজন্যই বোধহয় সবসময় টুপি পরে থাকে। ক্রিস্তোফো অত্যন্ত বিনয়ী ও আদব কায়দা দুরস্ত। প্রত্যেকবার দেখা হলে সে করমর্দনের জন্য আমার দিকে হাত বাড়িয়ে দেয়। মার্গারিটকে দেখলে সে মাথার থেকে টুপি খুলে শরীর একটু বেঁকিয়ে গ্রিট করে। মার্গারিট এলে আমার ঘরে সে মাঝে মাঝে আড্ডা দিতে আসে। ক্রিস্তোফো এমনিতে সাবধানী ধরনের মানুষ, প্রকাশ্যে একটা বেফাঁস কথা বলে না। কিন্তু মার্গারিট যখন আমেরিকানদের নিন্দে করে তখন সে মুচকি মুচকি হাসে, তারপর বলে, রুশ সৈন্যরা আমাদের দেশে কি করেছে শুনবে? তারপর সে এমন সব রুশ বিরোধী রসিকতা শোনায় যা শুনলে চোখ ছানা বড়া হবার উপক্রম। ওদের দেশের পার্টির কর্তা ব্যক্তিরা এইসব রসিকতা শুনলে নিশ্চিত ক্রিস্তোফোকে জেলে দিত। রসিকতার ফল যে কত মারাত্মক হতে পারে তার প্রমাণ আছে প্রখ্যাত চেক লেখক মিলান কুন্দেরের দ্য জোক নামের উপন্যাসে। প্রাগ শহরে কলেজে একটি ছাত্র ইয়ার্কি করে তার বান্ধবীকে একটি পোস্টকার্ড লিখেছিল। তার মধ্যে ছিল ট্রটস্কির নাম। সেখানে ট্রটস্কির নামে লেনিনের প্রতিদ্বন্দ্বী ট্রটস্কি নন, শরীরের একটি গোপন অঙ্গ। সেই পোস্টকার্ড ইউনিয়নের এক কট্টর সেক্রেটারি হাতে পড়েছিল। সে কিছুতেই রসিকতাটা বুঝতে চাইল না। সামান্য একটা পোস্টকার্ড উপলক্ষ করে ওই ছেলেটি ও তার বান্ধবী দুজনেরই বাকি জীবন ধ্বংস হয়ে গেল। গল্পের সবাই অভিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। আমার এই গল্প পাঠ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। বন্ধুবান্ধব যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। এই গল্পে পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।